আজ থেকে আনুমানিক 4.5 বিলিয়ন বছর আগে একটা বিশাল বড় গ্যাস এবং ধুলোর মেঘ হওয়া আলোড়নের কারণে আমাদের সৌরজগতের নির্মাণ শুরু হয়েছিল। সেই সময় আমাদের সৌরমণ্ডলে একটা বিশালাকৃতির নক্ষত্র, 9টা গ্রহ, 5টা বামন গ্রহ, 200টার অধিক উপগ্রহ, লক্ষ লক্ষ বিশালাকৃতির গ্রহাণু এবং অগণিত ছোট ছোট মহাকাশীয় বস্তুর নির্মাণ হয়েছিল। নেপচুন গ্রহটা আমাদের সৌরজগতের সবথেকে শেষে উপস্থিত গ্রহ। এর আগে প্লুটোকেও একটা গ্রহ হিসেবে ধরা হতো, যেটা আমাদের সৌরজগতের শেষ গ্রহ ছিল, কিন্তু বর্তমানে সেটা এখন বামন গ্রহের তালিকায় আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমাদের সৌরজগতের 8টা গ্রহের পরবর্তী জগতের সম্পর্কে আমি আপনাদের জানাবো, যার মধ্যে কুইপার বেল্টে উপস্থিত ছোট ছোট গ্রহদের কথা তো থাকবেই, পাশাপাশি একটা হারিয়ে যাওয়া গ্রহ এবং একটা অদ্ভুত বামন গ্রহের সম্পর্কেও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সাধারণত আমাদের মনে হয় যে প্লুটোতে আমাদের সৌরজগতের সমাপ্তি, যার পরে ছোট ছোট আইসি বডিজ এবং ধূমকেতু ছাড়া অন্য কিছু নেই। যদিও এটা একেবারেই ঠিক নয়। প্লুটোর পরেও কুইপার বেল্টে একাধিক বিশাল বামন গ্রহ এবং গ্রহাণুপুঞ্জ উপস্থিত আছে, যার মধ্যে এরিস, হাউমেয়া, মেকমেক ইত্যাদি আছে। বন্ধুরা, এইসব বামন গ্রহ এবং গ্রহাণুপুঞ্জগুলো তাদের ব্যতিক্রমী স্বভাবের কারণে বিজ্ঞানীদের অবাক করে তুলেছে। আমাদের সৌরজগতের সবথেকে শেষে অবস্থিত নেপচুন গ্রহের পরেও এমন একটা জগৎ আছে যেটা আমাদের কাছে প্রায় অজানা। এই এলাকাটা কুইপার বেল্ট নামে পরিচিত। এখানে লাখের অধিক আইসি বডিজ, ধূমকেতু, কিছু বিশাল বামন গ্রহ এবং গ্রহাণুপুঞ্জ উপস্থিত আছে। মনে করা হয় যে আজ থেকে আনুমানিক 4.5 বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগতের উৎপত্তির পরে অবশিষ্ট ম্যাটেরিয়ালের সাহায্যে কুইপার বেল্টের নির্মাণ হয়েছিল। নেপচুন এবং অন্য গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই আইসি বডিজ এবং ধূমকেতুর সাহায্যে কোনো বিশাল গ্রহের নির্মাণ সম্ভব হয়নি। এর মধ্যে কিছু কিছু বিশাল বামন গ্রহ এবং কিছু গ্রহাণুপুঞ্জে পরিণত হয়, আবার কিছু আইসি বডিজ এবং ধূমকেতু এইভাবেই আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। কিন্তু সৌরজগতের নির্মাণের সময় কুইপার বেল্টে উপস্থিত বেশিরভাগ অবজেক্ট অন্যান্য বিশালাকার গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কারণে হয় আমাদের সৌরজগতের বাইরের এলাকা ওট ক্লাউডে থেকে যায়, অথবা সারা জীবনের মতো আমাদের সৌরজগৎকে ছেড়ে চলে যায়। কুইপার বেল্টে উপস্থিত অবজেক্ট ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট নামে পরিচিত। কুইপার বেল্টকে আমাদের সৌরজগতের সবথেকে বিশালাকার স্ট্রাকচারের মধ্যে অন্যতম বলে মনে করা হয়, যা কয়েক বিলিয়ন কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। কুইপার বেল্টকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, যার মধ্যে প্রথমটা হলো ইনার এজ, যা নেপচুন গ্রহের অরবিট থেকে শুরু হয়। এর ইনার এজ 30 AU থেকে শুরু করে 50 AU পর্যন্ত বিস্তৃত। AU মানে হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 AU ততটা দূরত্বকে বোঝায় যতটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। এর আউটার এজকে স্ক্যাটার ডিস্কও বলা হয়, যা 50 থেকে 1000 AU পর্যন্ত এলাকা ছড়িয়ে আছে। কুইপার বেল্ট মূলত প্লুটোর কারণেই পরিচিত, যেটা একসময় আমাদের সৌরমণ্ডলের 9ম গ্রহ ছিল। তবে কুইপার বেল্টে প্লুটোর পরেও এরিস, হাউমেয়া, মেকমেক ইত্যাদি মহাকাশীয় বস্তু উপস্থিত আছে। প্লুটো। বন্ধুরা, আজকের এই সফরে প্রথমে আপনাদের প্লুটোর সাথে দেখা করাবো। প্লুটো অর্থাৎ একটা হারিয়ে যাওয়া গ্রহ। প্লুটো হলো কুইপার বেল্টে উপস্থিত সবথেকে বড় এবং সবথেকে উজ্জ্বল ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট, যেটা আমাদের সূর্য থেকে আনুমানিক 39 AU দূরত্বে উপস্থিত আছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর 248 বছর সময় লাগে। হাউমেয়া প্ল্যানেট। এটা হলো একটা অদ্ভুত ধরনের বামন গ্রহ। প্লুটোর থেকে কিছুটা এগিয়ে গেলে হাউমেয়া নামের একটা বামন গ্রহ দেখা যাবে, যেটা আমাদের সূর্য থেকে আনুমানিক 43 AU দূরত্বে উপস্থিত আছে। এই দূরত্বটা এতটাই বেশি যে এই বামন গ্রহে সূর্যরশ্মি পৌঁছাতে প্রায় 6 ঘন্টা সময় লাগে। হাউমেয়া কুইপার বেল্টে উপস্থিত তৃতীয় বৃহত্তম অবজেক্ট, যার ব্যাসার্ধ 620 কিলোমিটার। অন্যান্য সোলার বডিজের মতো এই বামন গ্রহটা গোলাকার নয়, বরং ডিম্বাকৃতির। তবে সবথেকে বিস্ময়কর বিষয়টা হলো এটা কুইপার বেল্টে উপস্থিত একমাত্র এমন অবজেক্ট যার কাছে নিজস্ব বলয় আছে। এই ট্রান্স নেপচুনিয়ান অবজেক্টের দুটো পরিচিত উপগ্রহ আছে। এটা আমাদের সৌরজগতে উপস্থিত সবথেকে দ্রুত ঘুরতে থাকা অবজেক্ট, যে নিজের অক্ষের চারদিকে আবর্তনের জন্য মাত্র 4 ঘন্টা সময় নেয়। অন্যদিকে এটা আমাদের সূর্যকে একবার আবর্তন করতে প্রায় 285 বছর সময় নেয়। এইসব বিশেষত্বের কারণে এটা আমাদের সৌরজগতের সবথেকে অদ্ভুত বামন গ্রহ হিসেবে মনে করা হয়। এর স্ট্রাকচার এবং বায়ুমণ্ডল সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন যে এর অভ্যন্তরীণ স্ট্রাকচার শিলা দ্বারা তৈরি, যার উপরে বরফের পুরো স্তর আছে। মেকমেক একটা অদ্ভুত ধরনের বামন গ্রহ। হাউমেয়া থেকে কিছুটা এগিয়ে গেলে আমরা আরেকটা বামন গ্রহ মেকমেককে দেখতে পাবো।
যা আমাদের সূর্য থেকে 45.8 ইউ দূরত্বে উপস্থিত আছে। এই দূরত্বটা এতটাই বেশি যে সূর্যরশ্মির এই বামন গ্রহে পৌঁছাতে 6 ঘন্টা 20 মিনিট সময় লাগে। মেঘমেঘ কুইপার বেল্টে উপস্থিত চতুর্থ সবথেকে বড় অবজেক্ট, যার ব্যাসার্ধ 715 কিলোমিটার। মেঘমেঘ প্লুটোর পরে কুইপার বেল্টে উপস্থিত দ্বিতীয় সবথেকে উজ্জ্বল অবজেক্ট। এটা নিজের অক্ষে একবার সম্পূর্ণ আবর্তন করতে প্রায় 22 ঘন্টা সময় নেয়। অন্যদিকে সূর্যকে একবার আবর্তন করতে এর পৃথিবীর 305 দিন সময় লাগে। মেঘমেঘের একটা ইউনিফর্ম মুন উপস্থিত আছে, যদিও এখনও এই বিষয়টা নিশ্চিত করা হয়নি। এর স্ট্রাকচার এবং পরিবেশ সম্পর্কে জানা গেছে যে এর পৃষ্ঠ অনেকটা লালচে এবং বাদামি রঙের। বিজ্ঞানীরা এর পৃষ্ঠে ফ্রোজেন মিথেন, ইথেন এবং নাইট্রোজেন আইস ইত্যাদির প্রমাণ পেয়েছেন। বিজ্ঞানীদের মতে এই বামন গ্রহে একদম হালকা একটা বায়ুমণ্ডলের উপস্থিতি থাকলেও থাকতে পারে, যেটা মূলত নাইট্রোজেন দিয়ে তৈরি। পরবর্তী বামন গ্রহে পৌঁছানোর জন্য আমাদের কুইপার বেল্টের আউটার এজে পৌঁছাতে হবে, যা স্ক্যাটার ডিস্ক নামে পরিচিত। স্ক্যাটার ডিস্ক 50 থেকে 1000 ইউ পর্যন্ত বিস্তৃত, যেখানে গঙ্গং এবং এরিসের মতো বামন গ্রহ এবং গ্রহাণুপুঞ্জ উপস্থিত আছে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে গঙ্গং আসলে কি। মেঘমেঘ থেকে একটা দীর্ঘ দূরত্ব অতিক্রম করার পর আমরা গঙ্গং নামক একটা গ্রহাণুপুঞ্জে পৌঁছে যাব, যেখানে আমরা একে দেখতে পাবো, যা আমাদের সূর্য থেকে আনুমানিক 67.5 ইউ দূরত্বে উপস্থিত আছে। এই দূরত্বটা এতটাই দীর্ঘ যে সূর্যরশ্মির এখানে পৌঁছাতে প্রায় 9 ঘন্টা সময় লেগে যায়। এটা আমাদের কুইপার বেল্টে উপস্থিত পঞ্চম বৃহত্তম অবজেক্ট, যার ব্যাসার্ধ 615 কিলোমিটার। এটা তার নিজের অক্ষে একবার আবর্তন করতে প্রায় 22 ঘন্টা সময় নেয়। অন্যদিকে এটা আমাদের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় 554 বছর সময় নেয়। 2007 সালে এটার সম্পর্কে জানা গিয়েছিল। 2019 সালে চাইনিজ ওয়াটার গডের নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত গনগনের অরবিটে উপস্থিত একটা মাত্র নন মুনের খোঁজ পেয়েছেন। এর পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল সম্পর্কে বলতে গেলে বিজ্ঞানীদের মতে এর পৃষ্ঠ লাল রঙের হতে পারে। এরিস হলো সবথেকে দূরে উপস্থিত বামন গ্রহ। গঙ্গংয়ের থেকে কিছুটা দূরে গেলেই আমরা সৌরজগতের শেষ বামন গ্রহ এরিসকে দেখতে পাবো, যেটা আমাদের সূর্য থেকে আনুমানিক 68 ইউ দূরত্বে উপস্থিত আছে। এই দূরত্বটা এতটাই বেশি যে সূর্যরশ্মি এই বামন গ্রহে পৌঁছাতে 9 ঘন্টারও বেশি সময় নেয়। এটা প্লুটোর পরে কুইপার বেল্টে উপস্থিত দ্বিতীয় বৃহত্তম অবজেক্ট, যার ব্যাসার্ধ প্রায় 1163 কিলোমিটার। 2005 সালে এরিসের খোঁজ পাওয়া গিয়েছিল এবং 2006 সালে এর অস্তিত্ব নিশ্চিত করা হয়েছিল। আমরা যদি এর পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের সম্পর্কে কথা বলি, তাহলে বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী এর পৃষ্ঠ অনেকাংশে প্লুটোর পৃষ্ঠের মতো রকি এবং আইসি হতে পারে। অন্যদিকে সূর্যের থেকে অনেক দূরে উপস্থিত হওয়ার কারণে এর কাছে বায়ুমণ্ডলের উপস্থিতির সম্ভাবনা একেবারেই কম। অত্যন্ত কম তাপমাত্রার কারণে এর বেশিরভাগ বায়ুমণ্ডল ফ্রিজ হয়ে ভেঙে পড়ে। সেডনা হলো একটা বিচিত্র অরবিট সম্পন্ন অবজেক্ট। আমাদের শেষ বামন গ্রহ এরিসের থেকে দীর্ঘ দূরত্ব নির্ধারণ করার পরে আমাদের সূর্যের সবথেকে দূরে উপস্থিত সেডনাকে আমরা দেখতে পাব। এটা একটা অদ্ভুত ধরনের ইলেকট্রিক অরবিটে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। এটা আমাদের সূর্যের থেকে 76 ইউ দূরত্বে আছে। এই গ্রহাণুপুঞ্জটা আমাদের সূর্যের থেকে এতটাই দূরে আছে যে কিছু কিছু বিজ্ঞানীদের মতে এটা আসলে ওট ক্লাউডের একটা অবজেক্ট হতে পারে। এর ব্যাসার্ধ আনুমানিক 500 কিলোমিটার, যেটাকে কুইপার বেল্টের সপ্তম বৃহত্তম অবজেক্টে পরিণত করেছে। এর পৃষ্ঠ এবং পরিবেশ সম্পর্কে বলতে গেলে বিজ্ঞানীদের মতে এর পৃষ্ঠ মিথেন, নাইট্রোজেন এবং ওয়াটার আইস দ্বারা তৈরি। এর পৃষ্ঠের তাপমাত্রা -244 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তাই এখানে কোনো সক্রিয় বায়ুমণ্ডলের উপস্থিতির সম্ভাবনা অনেকটাই কম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত এই তথ্যগুলো সম্পর্কে আপনি কি আগে থেকে জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।